ক্রিকেট শেষ বলের 6 রান লাগবে। ফুটবল খেলায় দুই দলের সমান সমান গোল, কোনো দল আরেকটা গোল দিতেই জিতবে, ঠিক তেমন উত্তেজনা বিরাজ করছে রুম জুড়ে। সারাপ রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে প্রিয়তাকে দেয়ালের সাথে চেপে ধরে। ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। সারাপ আগুন চক্ষু নিয়ে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। প্রিয়তা আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। কি ঘটতে পারে এখন? এই যে তুফানের পূর্বাভাস, আর সারা প্রিয়তার খিঁচে যাওয়া চোখ মুখের দিকে তাকিয়ে আছে। পারলে এখনই কাঁচা চিবিয়ে খায়। ফুসফুস করে নিঃশ্বাসের শব্দে প্রিয়তা আস্তে আস্তে এক চোখ খুলে দেখার চেষ্টা করে। সারাফের আরুক্তি মুখখানা দেখে আবার চোখ বন্ধ করে নেয়। গম্ভীর গলায় সারাপ বলে, চোখ খুলো প্রিয়। প্রিয়তা চোখ বন্ধ করেই রাখলে ধমক দিয়ে আবার বলে, আমি বলছি না চোখ খুলতে? কথা কানে যায় না? কাপা কাপা আখি পল্লব নিয়ে দু চোখ খুলে ভীত সন্ত্রস্ত নয়নে ওর দিকে তাকায়। সারাপ তখন ওর দিকে অগ্নিময় দৃষ্টিতে চেয়ে রয়েছে। অতঃপর বলে, যে কাজ করলে ভয়ের চোখ তুলে তাকাতে পারো না সে কাজ করো কেন? কাপা কাপা গলায় প্রিয়তা বলে, কই? 3-4 দিন ধরে দেখছি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। আমি কথা বলতে চাইছি দেখে এভাবে আমার থেকে লুকিয়ে যাচ্ছ। সামনে পর্যন্ত আসছো না, এগুলো কি ভয় না? না মানে আসলে একদম চুপ। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কোন দুঃসাহসে আমাদের বাড়িতে পা দিয়েছ? সবার সামনে যদি আমাদের সম্পর্ক জানাজানি হয়ে যায় কি হবে তোমার কোনো আইডিয়া আছে? আমি আমার ধমক দিয়ে আবার সারাপ ওকে চুপ করায়। প্রিয়তা সারাফের ধমকে আটকে ওঠে। সারাপ গমগমে সুরে বলে, এক্ষুনি লাগেজ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি ভয় পান বাড়ির বউ হিসেবে আমাকে মানবে না? আমিও বাড়ির সবার মন জয় করে ছাড়ব। দেখি আমাকে বউ হিসেবে কে না মানে। ততদিনে আপনি বিয়েটা করবেন না প্লিজ। 1 মাস পর না আপনার বিয়ে, সে বিয়েটা 3-4 মাস পিছিয়ে দেবেন। ততদিনে আমি আপনার দাদু দাদিমার মন জয় করে নিব। দেখবেন আমায় তারা বাড়ির বউ হিসেবে ঠিক মেনে নেবে। আমার উপর হুকুম জারি করছো? আমার অফিসের সবার উপর আমি হুকুমদারি করি, আর তুমি আমার উপর হুকুমদারি করছো? ওরা আপনার অফিসের কর্মচারী আর আমি আপনার বউ। বস হিসেবে আপনি ওদের উপর হুকুমদারি করতে পারেন, কিন্তু বউ হিসেবে আমি আপনার উপর হুকুমদারি করব। বাহ, আমাদের বাড়িতে এসে খুব মুখের বুলি ফুটেছে। সেটা তো আমার আগেও ছিল, মনে নাই? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু প্রিয়। করিন একটু বেশি বেশি। যদি এই বেশি বেশি আমাদের দুজনকে এক করে দেয়, আমাকে এবারের বউ হিসেবে মেনে নেয়, ভালো কিছু বয়ে আনে, আমি বলছি তুমি আজ এক্ষুনি বাড়ি চলে যাবে। প্রিয়তা মাথা নিচু করে বলে, আমি যাব না। সারাপ আবার গমগমে সুরে বলে, আবার আমার মুখে মুখে কথা? বড্ড বেশি সাহস হয়ে গেছে তোমার। প্রিয়তা কেঁদে ফেলে বলে, কিসের জন্য আপনি এমন বিহেভ করছেন? কিসের এত সমস্যা আপনার? আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, তবে আপনি কেন বাধা দিচ্ছেন? এভাবে যদি আমি সবার মন জয় করে বাড়ির বউয়ের অধিকার পাই, তবে আপনার কেন এত সমস্যা হচ্ছে? ও, আমি যদি এ বাড়িতে না থাকি তাহলে আপনি আরেকটা বউ নিয়ে এ বাড়িতে থাকতে পারবেন। বাহার এক আন্দার এক, 2 বউ নিয়ে রঙ্গলীলা করবেন। প্রিয়তা বলে চিৎকার করে এক হাত তুলে ওকে চড় মারার জন্য উদ্যত হয়ে থেমে যায় সারাপ। প্রিয়তা ততক্ষণ আবার খিচে চোখ বন্ধ করে নেয়। কোনো থাপ্পড় গালে না পড়ে চোখ খুলে তাকায়। সারাপ হাত নামিয়ে নেয়। কাঁদো কাঁদো সুরে প্রিয়তা বলে, থামলেন কেন? মারেন, এটাই তো বাকি ছিল। নতুন বউ হওয়ার পর না জানি আরও কত অত্যাচার করবেন তখন। আসলে বড়লোকদের 64 জায়গায় 64 বউ থাকে। সারা প্রিয়তাকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, আর একটা কথাও বলবে না। তারপর নিজে গিয়ে প্রিয়তা ট্রলি ব্যাগ নিয়ে বিছানায় রেখে আলমারি থেকে একে একে ওর কাপড় চোপড় বের করে ট্রলি ব্যাগের মধ্যে রাখে। ভয়ে প্রিয়তা কিছু বলতে পারে না। ট্রলি ব্যাগ ও প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে রুমের বাইরে গিয়ে সোজা সদর দরজার কাছে গিয়ে দরজা খুলে ওকে বাইরে বের করে দিয়ে বলে, রাহুল ওই গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে বাসায় চলে যাবে। তারপর শটং করে ওর মুখের সামনে সদর দরজা লাগিয়ে দেয়। প্রিয়তা কাঁদতে কাঁদতে সদর দরজা ঘেঁষে বসে পড়ে। ভাবে, কিসের অধিকার, কার অধিকারের জন্য এসেছে সে, যেখানে ওর স্বামী ওকে নিজের বাড়ি থেকে বের করে দেয়? অফিসের জন্য রেডি হয়ে সারাপ নাস্তার জন্য ডাইনিংয়ে এসে চেয়ার টেনে বসতে যাবে, তখনই সামনের চেয়ারের চোখ প্রিয়তার দিকে। চোখ মুখে আবার ভয়ঙ্করী রাগ জ্বলন্ত হয়ে ওঠে। রাতে পাঠিয়ে দেওয়ার পরও সকালে ওকে আবার এই বাড়িতেই দেখছে। কী রে ভাই, বস। সাবিহার কথা টনক নড়ে সারাফের। চেয়ারে বসে জুসের গ্লাসটা নিয়ে চুমুক দেয়। প্রিয়তা মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, কোনোভাবে সারাফের দিকে তাকাচ্ছে না। সারা প্রিয়তার মতিগতি বোঝার চেষ্টা করছে। শিশির খাওয়া শেষে উঠে প্রিয়তাকে বলে, আমি রুমে বাইরে চাবি নিয়ে আসছি, তোমার খাওয়া হলে ভার্সিটিতে বেরোবে। প্রিয়তা শুধু মাথা নাড়ে। তারপর ভাবতে থাকে রাতে সারা বের করে দেওয়ার পর ও শিশিরকে কল দিয়েছিল। শিশির বাইরে আসলে প্রিয়তা আবার নাটক করে বলে, শিশির
কালু আমাকে কল করে হুমকি দিচ্ছিল, এই বাড়ি থেকে বের হয়ে না গেলে ও নাকি এই বাড়িতে আসবে। তাই আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক তা আমি চাই না। আরে প্রিয়তা, তুমি ওই পাতি গুন্ডার ভয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? দিস ইজ নট ফেয়ার। প্রিয়তার হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে যেতে যেতে বলে, তুমি এই বাড়িতে একদম সেভ আছো, তাই কোথাও যাবে না তুমি। ওই কালু একবার এই বাড়িতে আসুক, ওকে যা দেখার দেখে নেব। প্রিয়তা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপরই তো এই সকালে সারাফের মুখোমুখি। শিশির উপরে থেকে বাইকের চাবি নিয়ে নিচে নেমে আসলে প্রিয়তা খাওয়া শেষ করে ওর সাথে ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। সারাফ ডাইনিংয়ে বসেই ওর যাওয়ার দিকে জ্বলন্ত আগুনের ন্যায় চেয়ে থাকে। ছুটির দিন দুপুরে খাবারের সময় ডাইনিংয়ে এসে সবাই অবাক। সব বাঙালি খাবার থলে থলে সাজানো, যা দেখে ওয়াসিম তালুকদার ও তার স্ত্রী ওয়াহিদা তালুকদার ভীষণ খুশি হয়। সাবিয়া স্টাফদের সুধায় কে রান্না করেছে। প্রিয়তা তখন সবাইকে বলে, আজ আমি আপনাদের জন্য নিজের হাতে রান্না করেছি। সবাই ওর দিকে বিস্মিত নয়নে তাকায়। প্রিয়তা বলে, আসলে ছুটির দিন আজ হাতে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু রান্না করি। ওয়াসিম তালুকদার বলে, খুব ভালো একটা কাজ করেছো। কতদিন এসব খাবার খাই না। সবসময় কি সব শহুরে সাইপাস রান্না করে? কিসের সাইপাস দাদু? বলতে বলতে সারাপ সিঁড়ি দিয়ে নিচে নামে। সারাপকে দেখে আবার প্রিয়তার ধুকপুকানি বেড়ে যায়। সারাপ ওর দিকে একবার তাকিয়ে খাবার টেবিলে বসে। সাবিয়া বলে ওঠে, দেখ ভাই, শিশিরের বান্ধবী আজ নিজের হাতে সবার জন্য কত কি রান্না করেছে। শিশিরের বান্ধবী বলায় মনে মনে সারাফের মেজাজ খারাপ হয়ে গেল। বউটা ওর, অথচ এখানে তার পরিচয় শিশিরের বান্ধবী হিসেবে। খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে। ওয়াসিম তালুকদার ও ওয়াহিদা তালুকদার তো প্রিয়তার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। প্রিয়তা তখন খুশি মনে সারাফের দিকে তাকায়, চোখের ইশারায় বোঝায়, দেখুন সবাই আমার কত প্রশংসা করছে, এইভাবে সবার মন জয় করব। সবাই প্রিয়তার প্রশংসা করছে দেখে সারাফের ভালোই লাগে। তবে প্রিয়তার ওই ইশারায় সারাফ কোনো ভাবভনিতা করল না, শুধু চোখ কড়া করে তাকালো ওর দিকে। প্রিয়তা মুখ ভেঙচি দিয়ে ওয়াহিদা তালুকদারের পাশে বসে বলে, দাদিমা, আপনার পায়ে বাতের ব্যথা আছে না? আমি রোজ রাতে তেল মালিশ করে দিব, দেখবেন অনেক আরাম পাবেন। বসা থেকে 2 হাত তুলে আড়মোড়া দিয়ে সারাফ বলে, দুপুরে ঘুমাবো আমি একটু, কেউ ডিস্টার্ব করবা না। সবাই যে যার মতো দুপুরে রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যায়। প্রিয়তাও গেস্ট রুমে চলে যায়। তবে খানিক বাদে সে লুকিয়ে সারাফের রুমে যায়। বিছানায় কাত হয়ে সারাফ ঘুমাচ্ছে। প্রিয়তা ওড়নার কোনা দিয়ে সারাফের কানে সুরসুরি দিতে থাকে। সারাফ বারবার মাছি তাড়ানোর মতো করে তাড়ায়, কিন্তু বারবার একই ডিস্টার্ব হওয়াতে চোখ খুলে তাকাতেই প্রিয়তা উঠে ভো দৌড় দেয়। সারাফ শোয়া থেকে বিছানায় উঠে বসে বলে, ধরতে পারলে আস্ত রাখবো না। প্রিয়তা জিভা বের করে ভেঙচি কেটে দরজার কাছ থেকে চলে যায়। সারাফ চোয়াল শক্ত করে দাঁতের সাথে দাঁত চেপে বলে, আর পারা গেল না, এবার একটা বিহিত করতেই হবে। দিনে দুপুরে আমার রুমে আসছে, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সুযোগ পাই খালি একটা, আবার মজা দেখাবো। এবার আমি নিজে কান ধরে ওর বাড়ি দিয়ে আসবো। রাতে সবাই ঘুমিয়ে আছে। প্রিয়তা দাদুমার পায়ে তেল মালিশ করে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। এমন সময় কেউ একজন প্রিয়তার মুখ চেপে ধরে ওর এক হাত ধরে টেনে নিয়ে যায়। ভয়ে প্রিয়তার জান যায় অবস্থা। করে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। নিজেকে যখন সারাফের ঘরে দেখল তখন ওর বুঝতে বাকি রইল না এটা আর কেউ না, সারাফই ওকে এভাবে নিয়ে এসেছে। ওর মুখ ছেড়ে দিতেই ও সারাফের দিকে ঘুরে বলে, নিজের বউকে কিডন্যাপ করার কি আছে? বললেই তো আমি আসতাম। সারাফ প্রিয়তাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে বলে, এভাবে কিডন্যাপ করে হাত পা বেঁধে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। সেদিন আমি তোমাকে বাইরে বের করে রেখে দিয়ে বাড়ি চলে যেতে বললাম, তুমি আবার থেকে গেছো। একটুও কি ভয় ডর নেই তোমার যে আমার সামনে পড়লে তোমার কি অবস্থা হবে? প্রিয়তা ঢোক গেলে মনে মনে বলে, ভয় তো আমার ভীষণ পাচ্ছে। আপনার এই রক্তিম চোখ দেখলেই আমার জানের পানি শুকিয়ে যাচ্ছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শিশি কি বলছে? হ্যাঁ, বাচ্চাদের মতো শিশু দিবা নাকি? শিশির থাকতে বললো তাই থেকে গেছি। শিশিরের নামটা শুনে মেজাজ চরমে উঠল সারাফের। ওর 2 বাহু আরও শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে আমি ওর থেকে দূরে দূরে থাকতে বলেছি? তুমি কি না রোজ ওরই বাইকে চেপে ভার্সিটিতে যাও? আমার মেজাজ এমন খারাপ হচ্ছে প্রিয়? তোমাকে আমার যে কি করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেলেও আমার রাগ পড়বে না। প্রিয়তা দেখে সত্যি রাগে ওর কানের লতি, নাকের পাটা, চোখ লাল হয়ে গেছে, যা দেখে প্রতি একটু ভরকে যায়। কোনো দিক দিশা না ভেবে দুঃসাহসের চরম সীমায় গিয়ে প্রিয়তা সারাফের অধরে নিজের অধর মিলিয়ে দেয়। সারাফ চোখ বড় বড় করে তাকায়। আপনা আপনি সারাফ ওর শক্ত করে চেপে ধরে রাখা বাহু হালকা করে দেয়। প্রিয়তা সেই সুযোগে 2 হাত দিয়ে সারাফের গলার দুপাশে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে আনে। সারাফ আলতো করে ওর কোমর জড়িয়ে ধরে। কোমর জড়িয়ে ধরাতে প্রিয়তা সারাফকে ছেড়ে দিয়ে এক ঝটকে দূরে সরে এসে বলে, আহ, কাতুকুতু লাগে তো। সারা বলে ওঠে, কাতুকাতু লাগে? হ্যাঁ,
আমার শরীরে শিহরণ জাগিয়ে দিয়ে এখন পালানোর জন্য এই বাহানা দিয়ে দূরে সরে যাচ্ছ? ধমকে সুরে বলে। একদম ওখান থেকে নড়বা না বলেই সারাপ গিয়ে প্রিয়তাকে পাজা কোলে করে তুলে নেয়। এই করছেন কি নামান? আর আমি নিজেকে ধরে রাখতে পারবো না প্রিয়, এটা আপনাদের বাড়ি হোক, সবাই ঘুমিয়ে গেছে, কেউ টের পাবে না। ভোরের দিকে নিজের রুমে চলে যেও। সারাপ ওকে নিজের বিছানায় শুয়ে দেয়, তারপর নিজের ভরটুকু ওর উপর ছেড়ে দেয়। সারাপ শুনছেন? শুনছেন আপনি? ভোর হয়ে গেছে, আজান দিচ্ছে, ছাড়ুন আমায়, রুমে যাব। আর একটু থাকো। তা কি করে হয়, সবাই জেগে যাবে। সারাপ প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর উন্মুখ বক্ষে গলায় মুখ ডুবিয়ে দেয়। আবার কি করছেন কি, ছেড়ে দিন। আর একটু আদর করি না প্লিজ? না, সকালের আলো ফুটে গেলে সবাই জেগে যাবে। কি করছেন কি? বাইট এর দাগ হয়ে যাবে গলায়, সবাই দেখে কি ভাববে, ছাড়ুন। সারাপ ওকে ছেড়ে দেয়। গায়ে চাদর টেনে ফ্লোর থেকে নিজের ড্রেস কুড়িয়ে নিয়ে ও গেস্ট রুমে চলে যায়। শাওয়ার সেরে তারপর বিছানায় শুয়ে পড়ে। কোমর ছাড়িয়ে যাওয়া ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে আসে প্রিয়তা। তবে মাথায় ওড়না দেয়া আছে, সামনের কাজ সমান কাটা চুলগুলো মাথায় দেয়া ওড়নার ফাঁক দিয়ে বেরিয়ে আছে। এতে এর গোলগাল মুখশ্রী দেখতে ওকে দারুণ লাগছে। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছিল। প্রিয়তাকে দেখে শিশির মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে রয়। তা দেখে সাবিহা ওর দাদিমাকে ফিসফিস করে বলে, দেখেছো দাদিমা? শিশির কেমন হাঁ করে প্রিয়তাকে দেখছে, মনে হচ্ছে প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ তা তো দেখছি, ও লজ্জা শরমের মাথা খেয়েছে। আমাদের সামনে ড্যাব ড্যাব করে বান্ধবীর দিকে তাকিয়ে আছি। প্রিয়তা এসে দাদা দাদিমাকে সালাম দিয়ে সোফায় বসে। স্টাফ ওকে কফি দেয়। শিশির প্রিয়তাকে বলে, তোমাকে আজ খুব স্নিগ্ধ সুন্দর লাগছে। দাদি আর সাবিহা দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। গোসল সেরে সারাফও নিচে নেমে আসে সবার সাথে কফি খাবে বলে। চুলগুলো ভেজা তাই চিরুনি করে আসলেও সেটা আবার হাত দিয়ে ঝাড়তে ঝাড়তেই আসে। তা দেখে সাবিহা বলে, কি রে ভাই, কোথাও বেরোবি নাকি? সকাল সকাল গোসল করে আসলি, আজ তো শনিবার, অফিস নাই। সারাপ গলা পরিষ্কার করার মতো করে ঝেড়ে দিয়ে বলে, না। প্রিয়তা লাজুক তবে মুচকি হাসি দিয়ে সারাফের দিকে তাকায়। সারাফও চোরা চোখে ওর দিকে তাকায়। প্রিয়তা ওয়াহিদা বেগমকে বলে, দাদিমা, কাল রাতে পায়ে মালিশ করে দিয়ে কি আপনি আরাম পেয়েছিলেন? খুব আরামে ঘুমাইছি কাল রাতে। এবারও প্রিয়তা সারাফের দিকে তাকায়, চোখের ইশারা করে বোঝায় এটাতেও সফল। শিশির প্রিয়তাকে বলে, প্রিয়তা, আজ চলো কোথাও ঘুরে আসি। সারাফের সামনে শিশির এই কথা বের করেছে, তা শুনে প্রিয়তার চোখ গোল গোল করে নেয়। সারাফ এই কথা শুনে আরও চোখে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা সারাফের দিকে তাকিয়ে অনুনয়ের ভঙ্গিতে ইশারায় বলে, আমি এর কিছু জানি না। চোখের ইশারায় সারা বোঝায়, ওর সাথে এই বাড়ি থেকে এক পা বেরোলে ঠ্যাং ভেঙে দেব। প্রিয়তার শুকনো ঢোকিলে শিশিরকে বলে, না আসলে আমার ভালো লাগছে না, কোথাও বেরোবো না বলে উঠে দাঁড়ায় প্রিয়তা। এমন সময় কলিং বেল বেজে ওঠে। প্রিয়তা রুমে যেতে লাগছিল, কলিং বেল বাজার শব্দে ও বলে, আমি দরজা খুলে দিচ্ছি। প্রিয়তা দরজা খুলতেই দেখে সারাফের হবু স্ত্রী অনিশা ও ওর মা বাবা। অনিশাকে দেখে প্রিয়তার মুখ শুকিয়ে যায়। ওরা ভেতরে এসে সবার সাথে কুশলাদি বিনিময় করে। অনিশা গিয়ে সারাফের পাশে বসে। প্রিয়তা এক কোণে অসহায়ের মতো করে দাঁড়িয়ে সারাফ ও অনিশার দিকে চেয়ে থাকে। অনিশা পাশে বসাতে প্রিয়তার সামনে সারাফ একটু ইতস্তত বোধ করে। অনিশা হেসে হেসে সারাফের সাথে কথা বলতে থাকে, যা দেখে প্রিয়তার বুকের মধ্যে ঘুনে পোকার মতো কুরে কুরে খাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে সবার দিকে চেয়ে চেয়ে দেখছে। অনিশার পরিবার মূলত এসে সবাইকে অনিশার জন্মদিনের ইনভাইট করতে। যেহেতু অনিশা সারাফের হবি স্ত্রী, ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই সাবিহা সারাফকে বলে যে আজ ছুটির দিন অনিশার সাথে ঘুরতে বের হতে। দাদিমাও একই কথা বলে। বাধ্য হয়ে সারাফ অনিশার সাথে ঘুরতে যেতে রাজি হয়, যা শুনে প্রিয়তা মন খারাপ হয়ে যায়। চোখে জল লুকানোর জন্য ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে যায়। সারাফ বেশ বুঝতে পারে প্রিয়তা কেন চলে গেল। সারাদিন ধরে সারাফকে নিয়ে অনিশার ন্যাকামো দেখে প্রিয়তার গা জ্বলে যাচ্ছে। মনে চাইছে গিয়ে ওর মাথা ফাটিয়ে দিতে। মনে মনে বলছে, সারাফ কিভাবে পারছে এই মেয়েটা ন্যাকামো সহ্য করতে। এদিকে সারাফের কাছে অনিশার অতিরিক্ত পীড়িত দেখানোগুলো অসহ্য হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। মাঝে মাঝে চোরা চোখে প্রিয়তাকে দেখছে। প্রিয়তার সামনে অনিশার সাথে থাকতে ওরও খারাপ লাগছে। প্রিয়তার মুখ দেখে ওরও হৃদয় পড়ে যাচ্ছে, যার জন্য সারাফ এসবের মধ্যেও একটু সুযোগ খুঁজছে প্রিয়তার সাথে কথা বলার জন্য। ওর মন খারাপ, চোখের কোণের পানি সহ্য করতে পারছে না যে সারাফ। একটু সুযোগ পেলেও প্রিয়তা নিজে থেকে দূরে সরে যাচ্ছে। সারাফ বুঝছে অভিমান হয়েছে ওর। তারপরও সুযোগ বুঝে একসময় প্রিয়তাকে এক ঘরে টেনে নিয়ে যায়। অভিমানী প্রিয়তা জোর করে ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। সারাফ শান্ত, শীতল ও কোমল গলায় বলে,
প্রিয় শোনো, প্লিজ মন খারাপ করে থেকো না। তোমার এই মলিন মুখখানা আমি দেখতে পাচ্ছি না। নিজেকে ছাড়িয়ে নিতে চেয়ে অভিমানী সুরে বলে, আমি ঠিক আছি, আপনি যান আপনার হবু বউয়ের সাথে ঘুরতে। আরে আমি কি যেতে চেয়েছি বলো? আপুই বলো। ওকে থামিয়ে দিয়ে প্রিয়তা বলে, সমস্যা নাই, যান বললামই তো। আমার তো অধিকার নেই সবার সামনে আপনার হাত ধরে ঘুরতে যাওয়া। আমি না হয় শুধু চেয়ে চেয়ে দেখি। এই পাগলি, প্লিজ অভিমান করো না, আমার কষ্ট হচ্ছে তোমায় এমন দেখতে। প্রিয়তা নিজেকে ধরে রাখতে পারে না, চোখের জল ছেড়ে দিয়ে সারাফকে জড়িয়ে ধরে। সারাফও ওকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। এরপর প্রিয়তা হুট করে সারাফকে ছেড়ে দিয়ে চোখের জল মুছতে মুছতে চলে যায়। সারাফ করুণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। ড্রয়িং রুমে আসতেই শিশিরের সাথে দেখা হয় প্রিয়তার। সারাফও একটু পর ওই রুম থেকে বেরিয়ে আসে। শিশির প্রিয়তাকে বলে, কি হয়েছে, হঠাৎ মুড খারাপ কেন? প্রিয়তা মৃদু হেসে বলে, কিছুই হয়নি। শিশির ওর ফোন থেকে কিছু দেখাতে থাকে প্রিয়তাকে। ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়তা তা মনোযোগ দিয়ে দেখছে। সারাফ আসতেই অনিশা ওর হাত ধরে সোফায় বসিয়ে আবার ন্যাকামো শুরু করে দেয়। সারাফের অনিশার দিকে মন নেই, ওর নজর শিশিরের পাশে দাঁড়িয়ে প্রিয়তা কি করছে সেটা। আসলে প্রিয়তার মন খারাপ, এটা প্রিয়তা স্বীকার না করলে শিশির বুঝতে পেরে ওর মন ভালো করার জন্যই ফোনে ফানি ভিডিও দেখাতে লাগে ওকে। সন্ধ্যে থেকে প্রিয়তার সামনে দিয়ে সারাফের হাত ধরে অনিশা ঘুরতে বের হয়। প্রিয়তা আলতো ভেজা দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। সারাফ গিল্টি ফিল করে যেন, প্রিয়তার দিকে চোখ তুলে তাকাতেই পারছে না। তাই ওর সামনে দিয়ে চোখ নামিয়ে অনিশাকে নিয়ে বেরিয়ে যায়, যা প্রিয়তার বক্ষতলে হাহাকার করে ওঠে। হৃদগহ্বরে ঝড় বয়ে যায়। ভারী রঙের আলোয় ঝলমলে সন্ধ্যা, ফুলে ফুলে সাজানো পুরো বাড়ি। এমন জন্মদিনের পার্টিতে এর আগে কখনো আসেনি প্রিয়তা। আজ তালুকদার পরিবারের সাথে এসেছে অনিশার জন্মদিনের পার্টিতে। সারা ব্ল্যাক স্যুট, ব্যাগ, শুজ, স্পাইক করে চুল, রিস্ট ওয়াচ পরেছে। আর প্রিয়তা সে পরেছে নীল কালারের একটা গাউন। গাউনটা জোর করেই সাবিহা ওকে পরিয়েছে। ও 3 পিস পরতে চেয়েছিল। নীল গাউন পরে যখন বের হয় সবাই ওর দিকে হাঁ করে তাকিয়েছিল। সারাফ তো চোখেই ফেরাতে পারছিল না। শিশির প্রিয়তাকে নীল কালার পরতে দেখে ও নিজেও গিয়ে নীল স্যুট পরে আসে। স্বামী হলো সারাফের পাশে হেঁটে যাওয়ার উপায় নেই, তাই প্রিয়তা শিশিরের পাশে পাশে হেঁটে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ওরা কাপল। পাশে থেকে সাবিহা ওর দাদিকে এই কথাই বলে। তা শুনে সারাফ হাত মুষ্টিবদ্ধ করে। সারাফকে দেখি অনিশার ন্যাকামো শুরু হয়ে গেল। ওর ন্যাকামো দেখে প্রিয়তার রাগে গা রিরি করে উঠল। প্রিয়তার সামনে সারাফ অনিশার এসব ন্যাকামোতে জড়তা হচ্ছে। অনিশা ওর হাত ধরে রয়েছে, বারবার সারাফ তা ছেড়ে দেওয়াচ্ছে। তবুও অনিশা ওর হাত ধরে একে একে সবার সামনে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে ওর হবু হাজব্যান্ড। প্রিয়তার পাশে দাঁড়ানো শিশির ওকে ফিসফিস করে বলে, দেখেছো প্রিয়তা, এত বড় ধেরে মেয়ে, ফুল ন্যাকামোর বস্তা। প্রিয়তা শিশিরের দিকে তাকায়, শিশিরও ওর দিকে তাকিয়ে দুজনে ফিক করে হেসে দেয়। শিশির আবার বলে, ও আমার ভাবি হলে সারা জীবন ওর ন্যাকামো দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে যাব। পাশে থেকে প্রিয়তা হুট করে বলে দেয়, যদি আমি ভাবি হই তবে কেমন হবে? শিশিরও হুট করে জবাব দেয়, তোমার মতো মেয়েকে তো ঘরের বউ হিসেবে 100-তে 100 দেওয়া যায়। তুমি একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। তারপর প্রিয়তার মুখের দিকে তাকিয়ে বলে, এই জন্যই তো তোমায় এত ভালো লাগে। এই কথা শুনে প্রিয়তা শুধু হালকা ঠোঁট প্রশস্ত করে হাসে। তারপর বলে, তুমি কি জানো শিশির, তোমাকে নীলিমা পছন্দ করে? শিশির অবাক হয়ে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তা ওর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হ্যাঁ সম্বোধন করে বোঝায় কথাটা সত্যি। শিশির তখন বলে, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি। তুমি প্লিজ নীলিমাকে বলে দিও আমাকে নিয়ে যেন না এগোয়। এটা কি বলছো শিশির? ও তোমার সেই প্রথম দিন থেকেই খুব পছন্দ করে, ভালোবেসে ফেলেছে তোমাকে। সরি প্রিয়তা, এতে আমার কিছু করার নেই, আমি অন্য একজনকে ভালোবাসি। প্রিয়তা হতাশের নিঃশ্বাস ফেলে। মনে মনে ভাবে নীলিমাকে সে কীভাবে বলবে এই কথা। শিশির আবার প্রিয়তাকে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি? আজকে আমি আমার পছন্দের মানুষটাকে প্রপোজ করব। প্রিয়তা করুণ সুরে বলে, একবার নীলিমার কথা ভাবলে হতো না? সরি প্রিয়তা, আমি অনেক স্বার্থপর। আমি যাকে পছন্দ করি তাকেই প্রপোজ করব, তাকেই বিয়ে করব। ও, তোমার জন্য আজ সারপ্রাইজ আছে একটা, তৈরি থেকো। চকিত নয়নে শিশিরের দিকে তাকায় প্রিয়তা, বলে, কি সারপ্রাইজ? সময় হলেই দেখতে পাবে। সারাফের সাথে করে কেক কাটলো অনিশা। তারপর সারাফকে খাইয়ে দিল। সারাফ হাসি মুখে সেটা খেয়ে নিজে ওকে খাইয়ে দিল। সামনে থেকে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে গা পিত্তি সব জ্বলে যাচ্ছে প্রিয়তার। এই সময় একবারও সারাফ ওর দিকে ফিরে তাকায়নি। তাই মনে মনে প্রিয়তা বলে, অনিশাকে পেয়ে আমাকে ভুলে গেছে। বাড়ি গিয়ে মজা দেখাবো। ওর সাথে ম্যাচিং করে ব্ল্যাক পরা হয়েছে, তাই না? বাড়ি গিয়ে ওই স্যুট যদি আমি কাঁচি দিয়ে কেটে কুচি কুচি না করেছি তো আমার নাম অনিশা, থুকু, প্রিয়তা না। বাপরে বাপ, অনিশাকে দেখিয়ে জ্বলতে জ্বলতে নিজের নামও ভুলে যাচ্ছি।
কেক কাটার পর্ব শেষ। অনিশা অনুরোধ করলো শারাফকে গান গাইতে। শারাফ গাইতে রাজি হলো। শারাফের হাত ধরে অনিশা সামনে গিয়ে এলো, সাথে একে একে সব কাপলরা সামনে এসে কাপল ডান্স করবে বলে। সাবিহা প্রিয়তার হাত শিশিরের হাতে দিয়ে ঠেলে ওদের দুজনকে সামনে পাঠায় নাচতে। বাধ্য হয়ে প্রিয়তা শিশিরের হাত ধরে কাপল ডান্স করতে আসে। শিশির তো মহা খুশি, তবে প্রিয়তা অনেক ইতস্তত করতে থাকে। শিশিরের সাথে প্রিয়তা কাপল ডান্স করতে এসেছে দেখে শারাফের মেজাজ চটে যায়, তবুও কিছু বলতে পারে না। শিশির হাত বাড়ায় প্রিয়তার দিকে। প্রিয়তা জড়তা নিয়ে ওর হাতে হাত রাখে। শিশির প্রিয়তার কোমরে হাত দেয়। প্রিয়তা বিরক্ত নিয়ে চোখ বন্ধ করে ফেলে। শারাফ তা দেখে চোয়াল শক্ত করে নেয়, অথচ ও নিজেও অনিশার হাত ও কোমর ধরে আছে। শারাফ গেয়ে ওঠে, সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার, এই মন এই জীবন শুধু যে ভালোবাসার। প্রিয়তার দিকে প্রেম ভরা চাহনিতে তাকে শিশির গাইল, চোখের কি বা দোষ বলো, প্রথম দেখায় লাগলো ভালো, লাগলো ভালো। ভালো লাগার প্রহরগুলো সুরে সুরে ভরে তোলে। সকলের উদ্দেশ্যে একটা সুন্দর বার্তা হিসেবে সাবিহা এটুকু গাইল। অনিশা শারাফের পেছনে দাঁড়িয়ে ওর কোমর ধরে ডান দিকে বেঁকে গিয়ে শারাফের মুখের দিকে তাকিয়ে গেয়ে উঠল, এই ক্ষণ এই লগন শুধু যে পাশে থাকার। শিশিরের পাশে থেকে কৌশলে শারাফের দিকে এগিয়ে গিয়ে ওর পেছনে গিয়ে দুজনার উল্টো পাশে ফিরে প্রিয়তা গাইল, হো বাঁধন হারা বাঁধন দিলে, চিরদিনের আপন হলে। শারাফ ঘাড় কাত করে পেছনে প্রিয়তার দিকে তাকিয়ে গেল, ভালোবেসে কাছে এলে, তুমি আমার বলে গেলে। অনিশা এগিয়ে এসে শারাফের গলা জড়িয়ে ধরে গেল, এই রাত ওই চাঁদ কখনো নয়তো ভোলার। এইভাবে পুরো গান সবাই মিলে একটু একটু করে গেয়ে শেষ করলো। গান ও কাপল ডান্স শেষে ঘটে এক বিস্ময়কর ঘটনা। সবার সামনে শিশির হাঁটু মুড়ে বসে প্রিয়তার হাত ধরে ওকে প্রপোজ করে বসে। শিশিরের রেহেন কাণ্ডে প্রিয়তা যেন বরফের ন্যায় জমে যায়। পার্টির সবাই হাত তালি দিতে দিতে প্রিয়তাকে বলতে থাকে, প্লিজ সে ইয়েস। প্রিয়তা আশেপাশে সবার দিকে তাকায়, সবাই ওর উত্তরের ইয়েসের জন্য বলতে থাকে। এমনকি সাবেহা ও দাদিমাও ইয়েস বলতে বলে। প্রিয়তা শারাফের দিকে তাকায়, রক্তচক্ষু হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রয়। মনে হচ্ছে এখনই ও চোখ দিয়ে আগুনের ফুলকে বেরিয়ে সব পুড়িয়ে ছারখাড় করে দেবে। প্রিয়তার সামনে বসে থাকা শিশিরের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পার্টি থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাড়ি ফিরে এসে গেস্ট রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে প্রিয়তা। জোরে জোরে শ্বাস টানছে, ভাবে কি হলো এটা তার সাথে। এমন কিছু ঘটতে পারে বলেই কি শারাফ শিশিরের সাথে এজন্যই বুঝি মিশতে নিষেধ করেছিল? বিয়ে না হলে হয়তো সে শিশিরের প্রস্তাবে রাজি হতো, কিন্তু সে বিবাহিতা, তার উপর শিশির সম্পর্কে তারই দেবর। সে শিশির ওকে প্রপোজ করলো, তাও ভরা পার্টির মজলিসে, যেখানে স্বয়ং তার স্বামী দাঁড়িয়েছিল। এটা যে শোনা ও পাপ, মেনে নেওয়া তো দূরের কথা। প্রিয়তা দরজা খোলো, ওইভাবে ও বাড়ি থেকে চলে আসলে কেন? শিশিরের ডাকে প্রিয়তা গিয়ে দরজা খুলে দেয়। প্রিয়তার দৌড়ে চলে আসার কারণ কিছু বুঝতে না পেরে পেছন পেছন শিশিরও বেরিয়ে যায়। শিশিরের বেরোনো দেখে শারাফও বেরিয়ে যায়। শারাফের বেরিয়ে যাওয়া দেখে ওদের পরিবারের সবাই বেরিয়ে পড়ে। প্রিয়তা দরজার কাছ থেকে ভেতরে এসে দাঁড়ায়। শিশির দরজা একটু ভিড়িয়ে দিয়ে ভেতরে এসে বলে, এভাবে চলে এলে কেন প্রিয়তা? আমার কোনো কিছুতে কি তুমি মনক্ষুণ্ণ হয়েছ? তুমি আমাকে প্রপোজ করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি শিশির। সমস্যা কি প্রিয়তা? আমি তোমার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আই থিঙ্ক তুমিও আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলে। ইভেন পছন্দ করো তুমি আমায়। দেখো, আমি তোমার সব সময় বন্ধু হিসেবেই দেখেছি, এর বেশি কিছু না। না, আই ডোন্ট বিলিভ। শিশির প্রিয়তার হাত ধরে বলে, আমি জানি তুমি আমায় পছন্দ করো। এই কি করছো কি? হাত ছাড়ো। শিশির আরও শক্ত করে ধরে বলে, না, এই হাত আমি ছাড়তে চাই না প্রিয়তা, প্লিজ তুমি রাজি হয়ে যাও। সারা জীবন এই হাত ধরে তোমার পাশে থাকতে চাই। ছাড়ো হাত, এসব একদম ঠিক হচ্ছে না। কখন আমি রাজি হতে পারবো না শিশির? কেন পারবে না বলো? ছেলে হিসেবে আমার কিসের কমতি আছে বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে। ইভেন আমার বাবা মা ভাই ভাবি কানাডায় সেটেল। বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু হাতটা ছাড়ো। শিশির হাত ছাড়া বাদে আরও প্রিয়তার দুগালে হাত দিয়ে একদম ওর কাছে গিয়ে আকুতির সুরে বলে, প্লিজ প্রিয়তা, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ, অনেক অনেক ভালোবাসি আমি তোমায়। প্রিয়তা শিশিরের বুকে দু হাত দিয়ে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছো কি? ছাড়ো। শিশির ওকে ঝাপটে জড়িয়ে ধরে কাতর সুরে বলে, প্লিজ আমায় ফিরিয়ে দিও না, আমি তোমায় ছাড়া বাঁচবো না, খুব ভালোবেসে ফেলেছি তোমায় আমি, প্লিজ প্রিয়তা। প্রিয়তা আপ্রাণ চেষ্টা করছে শিশিরকে ছাড়ানোর জন্য, কিন্তু শিশির শক্ত করে জড়িয়ে ধরে পাগলামি করেই চলেছে। দরজা খুলে শারাফ ভেতরে প্রবেশ করে। ওদের দুজনকে ওইভাবে দেখে রাগে ফেটে পড়ে চিৎকার দিয়ে বলে ওঠে, প্রিয়। দুজনে হকচকিয়ে তাকায় শারাফের দিকে। শারাফ গিয়ে শিশিরের থেকে প্রিয়তাকে ছাড়িয়ে নিয়ে প্রিয়তাকে একটা চড় মেরে দেয়। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে প্রিয়তা ফ্লোরে পড়ে যায়।
পড়ে যাওয়া দেখে শিশির ওকে ধরতে গেলে সারাপ শিশিরের কলার ধরে ফেলে বলে, একদম ওকে টাচ করবি না। প্রিয়তা গালে হাত দিয়ে হতবিহ্বল অক্ষিপটে ফ্যালফ্যাল করে তাকিয়ে মনে মনে বলে, আমি কি করলাম? আমার দোষ কোথায় এখানে? শিশিরও হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি কে বলার? কোন সাহস ওর গায়ে হাত তুললে? দাঁতে দাঁত পিছে সারা প্রিয়তার বাহু ধরে তুলতে তুলতে বলে, আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবে না তুমি, এক্ষুনি তোমায় আমি ও বাড়ি রেখে আসব। ততক্ষণে রুমের মধ্যে সবাই চলে আসে। সারাফের কথা শুনে শিশির সহ বাকি সবাই তাজ্জব বনে যায়। প্রিয়তার সাথে এভাবে কেন কথা বলছে সারাফ? শিশির প্রিয়তার আরেক হাত ধরে বলে, না ও কোথাও যাবে না। আর তুমি ওকে রেখে আসারকে? হাত ছাড় বলছি ওর। শিশির চোয়াল শক্ত করে সারাপ বলে, ও আমার প্রেমিকা, আমি ওর হাত ছাড়বো না, বরং তুমি ওর হাত ছাড়ো। চিৎকার দিয়ে সারাপ বলে, শিশির হাত ছাড়। একটা মেয়েকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সারাফের পরিবারের সবাই। হঠাৎই তখন সারাফের ফুপু ফাহমিদা তালুকদার বলে ওঠে, কি হচ্ছে কি তোদের দুজনের মধ্যে? সারাফ, তুই ওই মেয়ের হাত ছেড়ে দে। ও তো শিশিরের প্রেমিকা। শিশির ওকে প্রপোজ করবে নাকি কি করবে সেটা শিশির বুঝবে, ওদের মধ্যে তুই কেন গেছিস? ফুপুমণি, তুমি বুঝতেছ না, শিশির প্রিয়তাকে জোর জবরদস্তি করছে, সেটা শিশির আর ও বুঝে নেবে। তুই আয় তো। আর তুই ওভাবে কথা বললি কেন ওর সাথে তখন? সারাফ ফুপুর কথা শুনে প্রিয়তার হাত ছেড়ে দেয়। সারাফের হাত ছেড়ে দেয়া দেখে শিশির এবার প্রিয়তার দু বাহু ধরে বলে, প্রিয়তা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে বলো, আমি সত্যি তোমায় ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্রিয়তা শিশিরকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কানে হাত চেপে ধরে বলে, দয়া করে চুপ করো শিশির, আমি বিবাহিতা। শিশির টান টান সুরে প্রিয়তাকে বলে, বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো, কালুর ভয়ে, তাই তো? শিশির আবার প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে বলে, আমি এক্ষুনি তোমায় বিয়ে করব, চলো আমার সাথে। এই কথা সারাপ সুচল দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে বলে, ওকে ছাড় শিশির। শিশির যে দেখিয়ে বলে, ছাড়বো না ওকে, দেখি তুমি কি করো, দাঁড়াও, তোমার সামনে ওকে চুমু খাবো। এই কথা বলে শিশির প্রিয়তাকে চুমু খেয়ে যায়। সারাপ গর্জে ওর দিকে এগোতে থাকে। প্রিয়তা শিশিরকে থামাতে মুখ ফুসকে বলে ফেলে, কি করছো কি? আমি বিবাহিতা, সারাপ আমার স্বামী, আমি তোমার ভাবি হই, দূরে সরো। এই কথা শুনে শিশিরও থেমে যায়, সারাফও থেমে যায়। রুমের মধ্যে সবাই হতবাক হয়ে যায়। কথা বলে প্রিয়তা নিজের মুখ নিজেই চেপে ধরে। ফাহমিদা তালুকদার এগিয়ে এসে বলে, এই মেয়ে, কি বললে তুমি? ভীতি বিহ্বল হয়ে প্রিয়তা সবার দিকে তাকায়। উত্তেজনার বশে হুট করে সে এ কি বলে ফেলেছে। সারাপ এবার নিজেই শীতল সুরে বলে, প্রিয়তা আমার স্ত্রী, 8 মাস হতে চলেছে আমি ওকে বিয়ে করেছি। রুমের মধ্যে এবার বোম ব্লাস্ট হওয়ার মতো পরিস্থিতি। প্রিয়তা এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওয়াহিদা তালুকদার এসে সারাফের গালে একটা থাপ্পড় মেরে দেয়। তা দেখে প্রিয়তা ভীতু সুরে বলে, দাদিমা। ওয়াহিদা তালুকদার ক্ষুরদার কণ্ঠে বলে, চুপ, একদম চুপ, বাইরের লোক হয়ে আমাদের পরিবারের মধ্যে একদম কথা বলবে না। সারাফের বাড়ি থেকে চলে এসেছে প্রিয়তা। নিজের রুমে বসে কাঁদতে থাকে। দরজা ধাক্কানোর শব্দে দরজার দিকে ঘুরে তাকায়, মুখে হাসি ফুটে উঠেছে। সারাফ এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে। মুহূর্তে মুখ মলিন হয়ে যায়। বলে, আপনি কে? লোকটি রুমে ঢুকে দরজা আটকে দেয়। তা দেখে প্রিয়তা ভ্রুকুঞ্চিত করে বলে, দরজা বন্ধ করলেন কেন? কে আপনি? লোকটি প্রিয়তার রুমের এদিক ওদিক তাকিয়ে প্রিয়তার ছোটবেলার খেলার ব্যাট স্ট্যাম্প দেখে এগিয়ে যায় সেদিকে। প্রিয়তা একসময় ক্রিকেট খেলার প্র্যাকটিস করত। স্কুলে ভালোই নাম রাখছিল ওর। স্কুল থেকে বিভিন্ন জেলায় ক্রিকেট খেলতে গেছে অনেকবার। ভার্সিটিতে উঠে সব ছেড়ে দিয়েছে। সে ব্যাট বল স্ট্যাম্পগুলোই সযত্নে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। লোকটি সেখান থেকে একটা স্ট্যাম্প নিয়ে প্রিয়তার দিকে এগুতে এগুতে বলে, জীবনের সবকিছু আমি না চাইতেই পেয়ে গেছি, যা পাইনি ছিনিয়ে নিয়েছি। ওই ওয়াসিম তালুকদারের সম্পত্তি যদি না পাই তবে সারাফও পাবে না। আমার জীবনের চরম শত্রু সারাফ। ভীতি বিহ্বল হয়ে প্রিয়তা বলে, কি করতে চাইছেন কি আপনি? আর কে আপনি? লোকটি চিৎকার দিয়ে বলে, খুন করে দিব তোমায়, খুন, বুঝলে? এই কথা বলেই স্ট্যাম্প দিয়ে সজোরে প্রিয়তাকে আঘাত করে। প্রিয়তা ছিটকে ফ্লোরে পড়ে। লোকটি এগিয়ে যেতে লাগলো। প্রিয়তা বসে 2 হাতে ভর দিয়ে পিছুতে থাকে আর বলে, এসব কি বলছেন কি? আর কে আপনি? কেন এমন করছেন? দেবর, তোমার দেবর। হ্যাঁ হ্যাঁ ভাবি, এই জন্যই তো তোমাকে মরতে হবে মিসেস সারাফ। তুমি যদি সারাফ ভাইয়ের বউ না হয়ে অন্য কারোর বউ হতে তাহলে বেঁচে যেতে, কিন্তু সারাফ ভাইয়ের বউ হওয়ার কারণে তোমায় মরতে হবে। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলে, কি করবেন আপনি? বললাম না খুন করব। সারা জীবন দাদা দাদিমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, এখন ওই সারাফের জন্য আবার সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবার মুখেও শুধু সারাফ 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 নাম। দাদু তার একমাত্র নাতি ওই সারাফকে ভালোবাসে, ওর নামে সম্পত্তি লিখে দেবে, আর আমরা তার নাতি হয়েও কানাকড়ি পাবো না, তা আমি কখনো হতে দেব না। সব দিক দিয়ে আমি সারাফ ভাইকে শেষ করে দিব। তার প্রথম ধাক্কাই হলো তোমার শেষ করা। সব সম্পত্তি গ্রাস করে ওই সারাফকে পথে বসিয়ে তবেই আমি শান্ত হব। ঘৃণায় প্রিয়তা বলে ওঠে, আরে বলছেন না কেন? আপনি কে? নামটা মনে রাখ, শিপন।
কাউকে করি না আপন। এই বলে আবার প্রিয়তাকে একটা স্টেম দিয়ে মার তুলে শিপন। প্রিয়তা সেটা হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পায়, যার জন্য ব্যথায় কুকিয়ে উঠে চিৎকার দিয়ে বলে ওঠে আম্মু। সেই সুযোগে শিপন এলোপাথারি প্রিয়তাকে মারতে থাকে। প্রিয়তার চিৎকার শুনে পুষ্পিতা জাহান ছুটে আসে ও রুমের দিকে। দরজা বন্ধ আর ভেতর থেকে প্রিয়তার চিৎকারের আওয়াজ। বারবার দরজা ধাক্কাতে থাকে উনি। কি করবে কিছু বুঝে পায় না, তবে এইটুকু বুঝেছে মেয়েকে কেউ আঘাত করছে। বাড়িতেও কেউ নেই। পুষ্পিতা জাহান দৌড়ে গিয়ে ফোন নিয়ে সারাফকে কল দেয়, কিন্তু কল রিসিভ হয়নি। অতঃপর প্রিয়তার বাবা আশরাফ আহমেদকে কল দিয়ে দ্রুত আসতে বলে। আবার দৌড়ে মেয়ের রুমের কাছে এসে দেখে এবার দরজা খোলা। দৌড়ে রুমে ঢুকে দেখে ফ্লোরে শুয়ে ছটফট করছে প্রিয়তা, নাকে মুখে রক্ত। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে কেঁদে উঠে পুষ্পিতা জাহান। মেয়ের বেহাল দশা দেখে ডুকরে কাঁদতে থাকে। একদম সারাফকে কল দিবা না আম্মু, এটা আমার কসম। কথাটুকু বলে প্রিয়তা জ্ঞান হারায়। হাসপাতালের বেডের পাশে বসে সমানে কেঁদে চলেছে পুষ্পিতা জাহান। একপাশে প্রিয়ন্তী প্রণয়ও দাঁড়িয়ে কাঁদছে। হাসপাতালের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছেন আশরাফ আহমেদ। প্রিয়তা ওর মায়ের দিকে তাকিয়ে অসুস্থ ধরা গলায় বলে, এত কেঁদো না আম্মু, আমি তো এখন ঠিক আছি। কাঁদতে কাঁদতে পুষ্পিতা জাহান বলে, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছো? ডান হাতটা ভেঙে গেছে, শরীরে মুখে অসংখ্য দাগ। হ্যাঁ রে, কে এমনভাবে মারলো বল আমাদের? প্রিয়তা মুখ অন্য পাশে ঘুরিয়ে বলে, আমি চিনি না কে, মুখে মাস্ক পরা ছিল। কেন তোকে এভাবে মারলো? কিসের এত শত্রুতা তোর উপর? জানি না আম্মু, বাদ দাও তো ওইসব। বাদ দিলে কি হয়? তোর এই অবস্থা, জামাইকেও ফোনে পাচ্ছি না। তোমাকে না নিষেধ করেছি ওনাকে একদম কল দিবা না, তারপরও কেন কল দিচ্ছ? ও তোর স্বামী, তোর অভিভাবক। এখন তো আমরা তোর অভিভাবক নয় রে মা। একদম এই কথা বলবে না। আমি তোমাদের সাথে আছি মানে তোমরাই আমার অভিভাবক। আর একবারও যদি তোমরা ওকে কল দিয়েছো তো আমি এই হাসপাতালের বেড থেকে উঠে রাস্তায় চলে যাব, কিন্তু বলে দিলাম। ওনার যেদিন মর্জি হবে ওই দিন আসবে, সেদিন কেউ ওনাকে ডাকবে না, আমার এই অবস্থার খবরও দিবে না। কিন্তু হাসপাতালের বিল, টাকা পয়সা। আম্মু প্লিজ, তোমরা এতদিন আমাদের বড় করেছো, তোমরা এখন পারবে না এটুকু করতে? ওনার সাথে বিয়ে হয়েছে বলে কি ওনার থেকে আমার সব খরচ নিতে হবে? প্লিজ আম্মু, দয়া করে ওনাকে খবর দিবে না। সারা বাবাই তো বলে গেছে তোর সব খরচও দেবে, তাই বলে তোমরা ওর থেকে আমার খরচ নেবে? এতদিন ধরে তো দিচ্ছে, এতদিন দিচ্ছে আর নিবে না। আমি ওনার দয়ায় বাঁচতে চাই না। কি ভেবেছে এটা কি উনি বড় লোক বলে আমাদের কিনে নিয়েছে? যা খুশি তাই করা যাবে আমাদের সাথে? বিয়ে করে এক কোণে ফেলে রেখে দেবে? বাড়ির বউয়ের অধিকার কখনো দেবে না। তো লাগবে না অধিকার, আমি একাই বাকিটা জীবন পার করে দিতে পারবো। এর জন্য আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এসব কি বলছিস মা তুই? ঠিকই বলছি আমি। উনি মাসে একদিন আসবে, দেখবে, কথা বলে চলে যাবে, ব্যাস এটুকুই ওনার সাথে আমাদের সম্পর্ক থাকবে, তার বেশি না। একটা বাচ্চা নিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রিয়তর মায়ের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দেয়। হাসপাতাল থেকে বাড়িতে এসে বিছানায় বালিশে হেলান দিয়ে প্রিয়তাকে বসিয়ে দেওয়া হয়। প্লাস্টার করা ডান হাতটা এলবো ব্যাগে গলা ঝোলানো। প্রিয়তাকে রেখে পুষ্পিতা জাহান রান্নার জন্য চলে যায়। আশরাফ আহমেদ ওষুধগুলো বেডসাইড টেবিলে রেখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু কথা বলে চলে যায়। বাবা চলে গেলেই প্রিয়তা প্রিয়ন্তী আর প্রণয়কে বলে, তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি এখন ঠিক আছি, কিছু প্রয়োজন হলে ডাক দিব। প্রিয়ন্তী তবুও কিছুটা অবিশ্বাসের সুরে বলে, শিওর ডাকবে তো? আরে বাবা হ্যাঁ, এত ছোট মাথায় এত টেনশন নিস না তো। প্রিয়তাকে আলতো করে জড়িয়ে ধরে ওরা রুম থেকে চলে যায়। বোনদের এই ভালোবাসা প্রিয়তার মনে প্রশান্তি বয়ে আনে। তারপর একটা শ্বাস ফেলে ভাবে, আজ 2 দিন হয়ে গেল সারাফ একটা বারও কল দিল না, কোনো খোঁজ নিল না। তবে কি ও আমার উপর রেগে আছে? আমি কি দোষ করলাম? উল্টো আমাকেই তো অনেক অপমানিত হয়ে ও বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। শুধু আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম আপনি আমার স্বামী, এইটাই কি আমার দোষ? এই জন্যই কি রেগে আছেন আমার উপর? অথচ আমাকে যে এত অপমান করে তাড়িয়ে দিল সেটা আপনি মুখ বুজে সহ্য করলেন। প্রিয়তা সেদিন এর কথা ভাবতে থাকে। প্রিয়তা ওর স্ত্রী। সারাফের মুখে শোনার পর তাণ্ডব শুরু হয় তালুকদার বাড়িতে। ওয়াসিম তালুকদার এগিয়ে এসে সারাফকে বলে, ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি আজকের এই দিনটা দেখার জন্য? তোমার নিজের বাবা আমার ছেলে শরীফকে আমি ত্যায্যপুত্র করেছি। বিশ্বাস ভরসা করে তোমার হাতে আমার সব ব্যবসার ভার তুলে দিয়েছি। এই দিন দেখার জন্য নয়, আমাদের না জানিয়ে বিয়ে করার জন্য নয়, এই একটা কারণে তোমার বাবাকে আমরা ত্যায্য করেছি। তোমার মাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য। আর আজ তুমি একই কাজ করলে। সারাফ ওয়াসিম তালুকদারের কাছে এগিয়ে গিয়ে বলে, দাদু আমার কথা শোনো, আমার তো অন্য কোনো স্ত্রী নেই, প্রিয়তাই তো আমার একমাত্র স্ত্রী। আমি বাবার মতো করলাম কই তাহলে? হ্যাঁ তা করনি, তবে তোমার সাথে যে আমার বন্ধুর নাতনির বিয়ে ঠিক করলাম
আমার বন্ধুকে কথা দিলাম, সে কথা আমি কিছুতেই ফেলতে পারবো না। তোমাকে ওই মেয়েকে ছাড়তে হবে। আমাদের অমতে কোনো মেয়েকে বিয়ে করলে সেই মেয়েকে কোনো দিন তালুকদার বাড়ির বউয়ের স্বীকৃতি দেওয়া হয় না, সেটা তুমি ভালো করেই জানো। তোমার বাবা তার দ্বিতীয় বউয়ের কাছে থাকতে চেয়েছে, যার জন্য আমরা তাকে ত্যায্যপুত্র করেছি, কিন্তু এবার আমি সেই ভুল করব না। তুমি আমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র ওয়ারিশ। তোমাকে এই বাড়িতেই থাকতে হবে আর ওই মেয়েকে ছাড়তে হবে। আর যদি তা করতে না পারো তবে তোমার ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করার প্রতিদান হিসেবে আমার লাশের উপর দিয়ে এই বাড়ি ছেড়ে বের হয়ে যেও। এই কথা শুনে সারাফ স্তব্ধ হয়ে যায়। প্রিয়তাও চমকে তাকায় ওর দাদুর দিকে। প্রিয়তা মনে মনে ভাবে, ওর দাদু এত বড় কথা বলতে পারলো। আমার জন্য সারাফকে এই পরিবার থেকে আলাদা হতে হলে ওর দাদু লাশের উপর দিয়ে? না না, আমি কখনো নিজের স্বার্থে এমন বাজে কাজ কখনো হতে দেব না। দরকার নেই আমার এই বাড়ির অধিকার। আমি না হয় চলেই যাব, তবুও সারাফের পরিবারে আমার জন্য অশান্তি না হোক। হঠাৎই শিশির বলে ওঠে, দাদু তুমি সারা ভাইকে একমাত্র ওয়ারিশ বললে কেন? আমি কি তোমার নাতি না? তোর বাবাকে ত্যায্য করেছি, তাই আমার সম্পত্তির উপর তোদের কোনো হক নেই। আর যে বউকে আমরা মানিই না তার কোনো অধিকার নেই এ বাড়ির ছেলে হওয়ার, আমার সম্পত্তির ওয়ারিশ হওয়ার। আমার সব সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আমার এই দুই নাতি আর নাতনি সারাফ আর সাবিহার। এই কথা শুনে প্রিয়তাও বুঝলো তার সন্তান হলে সেই সন্তানও কখনো এই বাড়ির, এই বংশের সন্তানের পরিচয় পাবে না, স্বীকৃতি পাবে না। দাদুর এই কথা শুনে শিশির খুব ব্যথিত হয়। বলে, তবে এতদিন আমাকে এই বাড়িতে থাকতে দিলে কেন, যখন কোনো নাতি হিসেবে মানোই না? অসীম তালুকদার শান্ত সুরে বলে, মানবতার খাতিরে। এখন চাইলে তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারিস। যা, বেরো আমার বাড়ি থেকে। তোর জন্য এই মেয়েটা এই বাড়িতে ঢোকার সাহস পেয়েছে, তা না হলে এই তালুকদার বাড়িতে কেউ কখনো ঢোকার সাহস দেখায় না। শিশির রাগে, দুঃখে, কষ্টে ব্যথিত হৃদয় নিয়ে এই রুম থেকে বের হয়ে যায়। হয়তো বাড়ি ছেড়েও যাবে। প্রিয়তা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সারাফের ফুপু ফাহিমা তালুকদার এসে প্রিয়তার গালে একটা চড় মেরে দেয়। বলে, ছোট লোক ঘরের রাস্তার মেয়ে মানুষ, ভুলিয়ে ভালিয়ে আমার ভাইপোকে বিয়ে করেছিস। বড়লোক দেখে লোভ সামলাতে পারিসনি। বড়টাকে দিয়ে হয়নি, আবার ছোটটার পেছনেও পড়েছে। প্রিয়তা ক্রন্দনরত সুরে বলে, ফুপুমণি চুপ, একদম চুপ। ওই ছোট লোকি মুখে আমায় একদম ডাকবি না। কে তোর ফুপু? হ্যাঁ, সারাফের বউ হিসেবে তো তোকে আমরা মানিই না। এক্ষুনি এই বাড়ি ছেড়ে বের হয়ে যাবি। এই বাড়ির ত্রিসীমানা যেন তোকে কখনো আর না দেখছি। এতটা অপমান, এতটা লজ্জা কখনো আগে হয়নি প্রিয়তা। সে অসহায় দৃষ্টিতে সারাফের দিকে তাকায়। সারাফ নিশ্চুপ, নির্লিপ্ত। সারাফের দিকে তাকাতেই ফাহমিদা তালুকদার এসে প্রিয়তার বাহু ধরে বলে, চোখ উপড়ে দেব আবার যদি আমার ভাইপোর দিকে তাকাস। একটা ধাক্কা দিয়ে বলে, বেরো বাড়ি থেকে। ধাক্কা সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সারাফ ওকে ধরে ফেলে। ঝঙ্কার দিয়ে সারাফের ফুপু বলে, সারাফ তুই ওই মেয়েকে ধরেছিস? আব্বা তোকে কি বললো মনে নাই? ছাড় ওকে। সারাফ প্রিয়তাকে ছেড়ে দিয়ে বলে, ফুপুমণি ও চলে যাবে, প্লিজ ওকে আর কোনো কথা শুনিও না, আমি ওকে রেখে আসছি। ফাহমিদা গিয়ে সারাফের হাত ধরে টেনে প্রিয়তার পাশে থেকে সরিয়ে নিয়ে বলে, না তুই একদম যাবি না, ও একাই যাবে। এই মেয়ে বেরো বলছি। ফুপুমণি এত রাতে ও একা কিভাবে যাবে? সারাফ বিচলিত হয়ে বলল। প্রিয়তা মাথা নিচু করে বলে, আমি একাই চলে যাব। এই বলে প্রিয়তা ওর ট্রলি ব্যাগ নিয়ে চিরতরের মতো নিজের স্বামীর বাড়ির চৌকাঠ পার হয়। এ আপু, কোথায় হারিয়ে গেলে? প্রিয়ন্তীর ডাকে ভাবনার জগৎ থেকে সম্বিত ফিরে প্রিয়তা ঘুরে তাকায়। প্রিয়ন্তী খাবার প্লেটটা পাশে রেখে বিছানায় বোনের পাশে বসে বলে, দুলাভাইয়ের কথা মনে পড়েছে তোর আপু না? প্রিয়তার চোখ ছলছল করে ওঠে। বাম হাত দিয়ে তা মুছে বলে, না তেমন কিছু না। কি জন্য এসেছিস বল? আমি জানি তুমি দুলাভাইয়ের কথাই মনে করছিলে। দুলাভাই খুব খারাপ, তোমাকে এত কষ্ট দিল, নিজের বাড়ি থেকে ওরা তোমায় বের করে দিল। দুলাভাই কিছু বলল না, আর কখনো দুলাভাই আমাদের বাড়িতে আসবে না, তাই না আপু? না আসে না আসবে, আমিও কখনো দুলাভাইকে আর মিস করব না, আর ভাইয়া বলবো না। আমার বোনকে যে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, সে আমাদের কেউ না। কথাগুলো বলে হু হু করে কেঁদে দেয় প্রিয়ন্তী। প্রিয়তাও নিজেকে ধরে রাখতে পারে না, বোনকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেলে। বোনের বুকে মাথা রেখে প্রিয়ন্তী বলে, আমাকে দেয়া সব গিফট আমি দুলাভাইকে ফেরত দিয়ে দিব, চাই না আমার তার কোনো কিছু। বড় ভাই ভাবতাম তাকে, তাই সবসময় সব কিছু আবদার করতাম। খুব খারাপ ভাইয়া, খুব খুব খারাপ। প্রিয়তা বাম হাত দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে বলে না। প্রিয়ন্তী মাথা তুলে বলে, তো কিভাবে বলবো বলো আপু? তোমার এই অবস্থায় একবারও খোঁজ নিয়েছে? উনি তো জানেই না। না জানুক, কিন্তু ও বাড়ি থেকে আসার পরও একবার খোঁজ নিতে পারতো। প্রিয়তা বোনের মাথায় গাঁটটা মেরে বলে, পাকনি বুড়ি একটা, খুব বুঝিস তাই না? প্রিয়ন্তী প্রিয়তাকে আবার জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার কষ্ট আমার সহ্য হয় না আপু। দুলাভাইয়ের সাথে একবার কখনো দেখা হোক, আচ্ছা রকম আমি তাকে বকে দিব। পাগলি বোন আমার,
খাবার আনলি, দে খাবার দে, খিদা লেগেছে। প্রিয়ন্তী বোনকে ছেড়ে উঠে খাবার প্লেটটা ওর বোনের কোলের উপর রেখে দেয়। বাম হাত দিয়ে চামচ দিয়ে খাবার তুলে খেতে নিলে প্রিয়ন্তী বলে, দাও আমি খাইয়ে দিই। প্রিয়তা হেসে চামচ ওর দিকে এগিয়ে দেয়। প্রিয়ন্তী ওকে খাইয়ে দিতে থাকে। প্রণয় এসে এক লাফে বিছানায় উঠে প্রিয়তার কোলের কাছে গিয়ে বসে বলে, প্রিয়ন্তী আপু, শুধু বড় আপুকে খাইয়ে দিলে হবে না, আমিও আপুকে খাইয়ে দিব। প্রিয়ন্তী শাসনের সুরে বলে, যা তুই সর, আপুর লেগে যাবে, আইসে ওখানে আপুকে খাইয়ে দিতে। জিদ ধরে প্রণয় বলে, না না, আমি আপুকে খাইয়ে দিবই। প্রিয়ন্তীর চোখ রাঙিয়ে তাকায় প্রণয়ের দিকে। প্রিয়তা তখন প্রিয়ন্তীকে বলে, রাগ করিস না বোন, দে ওকে খাইয়ে দিক আমাকে। বোনের কথা শুনে প্রিয়ন্তী প্রণয়কে চামচ এগিয়ে দেয়। প্রণয় পরম যত্নে প্রিয়তাকে খাইয়ে দেয়। দু বোনের ভালোবাসায় প্রিয়তার মন ভরে যায়। সব সময় তিন বোন মারামারি হই হুল্লোড় করেছে। আজ সে অসুস্থ বলে দু বোন কত আদর যত্ন করছে। প্রিয়তার ফোনে রিং বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে রাহুল নাম ভেসে উঠেছে। কল রিসিভ করে প্রিয়তা সালাম দেয়। সালামের উত্তর দিয়ে রাহুল বলে, ভাবি সরি। ভ্রু কুচকে প্রিয়তা বলে, সরি কেন ভাইয়া? শারাফ আমাকে দুদিন আগেই আপনাকে কল করতে বলেছিল আপনি বাসায় ঠিকমতো পৌঁছেছেন কিনা, কিন্তু আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাকে কল করা হয়নি। ইটস ওকে ভাইয়া, আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ ভালো মতোই বাসায় পৌঁছেছিলাম। ও তাহলে ঠিক আছে ভাইয়া। বলেন ভাবি, শারাফ কেমন আছে? পাশ থেকে প্রিয়ন্তী বলে ওঠে, আপু তুমি দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করছো? তোমার কি মনে নেই কত অপমানিত হয়ে তুমি ও বাড়ি থেকে ফিরে এসেছো? ভাইয়া কি কিছু বলেছে বলো, আর তুমি ভাইয়ার কথা জিজ্ঞেস করছো? ফোনের ওপাশ থেকে সব শুনল রাহুল। তারপর একটা তপ্ত শ্বাস ফেলে বলে, ভাবি সারা ভালো আছে, তবে তবে কি ভাইয়া? না তেমন কিছু না, এখন রাখলাম, আমি ফোন দিয়ে সব খবরাখবর নিব ও দিব। আপাতত আপনি শারাফকে কোনো কল দিয়েন না, ও সময় সুযোগ পেলে আপনাকে কল দিবে, কোনো সমস্যা হলে সরাসরি আমাকে কল দিবেন। রাহুল কল কেটে দিলে প্রিয়তা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাবে পরিবারের চাপে হয়তো শারাফ ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ফোনটা পাশে রাখ দিয়ে মেসেজ টোনে ফোনের দিকে তাকায়, দেখে শিশির হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। ওর মেসেজ পেয়ে বিরক্ত সহকারে ফোন হাতে নিয়ে মেসেজ ক্লিক করে দেখে শিশির লিখেছে, সরি প্রিয়তা, অত রাতে তোমায় একা একা ফিরতে হয়েছে নিশ্চয়ই। আমিও ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সেই দিন রাতে। জানি তুমি শারাফ ভাইয়ের স্ত্রী, কিন্তু আমার তো বন্ধু, তাই প্লিজ আমায় ভুল বুঝো না। এর 2 দিন পর নিজের রুমে বসেছিল প্রিয়তা। মুখের সামনে গল্পের বই নিয়ে পড়ছে, তবে ধ্যান মন শারাফের কাছে। গল্প পড়া থেকে মন সরে গেছে। একদিনে শারাফের কথা চিন্তা করতে থাকে। আবার ফোনের মেসেজ টোনে আননোন মেসেজ আসা দেখে বিরক্ত নিয়ে ব্লক করার জন্য মেসেজে ঢুকতেই চোখ ছানা বড়া হয়ে যায় ওর। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। রীতিমতো হাত পা কাঁপা শুরু হয়ে যায়। বুকের মধ্যে কাঁপন ধরে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। পাথরের মতো ফোনের দিকে চেয়ে থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, আব্বু। প্রিয়তার ডাক শুনে সবাই ছুটে ও রুমে আসে। আশরাফ আহমেদ হন্তদন্ত হয়ে বলে, কি হয়েছে মামনি, ভয় পেয়েছ? প্রিয়তা ওর ফোন মা বাবার দিকে ধরে। ওর মা বাবা আর বোনেরা ফোনের দিকে দেখে যেন ওদেরও মাথায় আকাশ ভেঙে পড়ে। পুষ্পিতা জাহান গিয়ে বিছানায় বসা প্রিয়তার মাথা নিজের বুকের সাথে জড়ায় ধরে। প্রিয়ন্তী প্রণয় দুজনে বিছানায় উঠে বোনের পাশে গিয়ে বসে। আশরাফ আহমেদ ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলে, এটা কিছুতেই হতে পারে না, আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। প্রিয়তা মায়ের বুকে অঝরে কাঁদছে। পাশের দু বোনও কাঁদছে। প্রিয়তার বাবা মাথায় হাত দিয়ে রুমে থাকা চেয়ারে বসে পড়ে। তা দেখে প্রিয়তা উদ্বিগ্ন পুষ্পিতা জাহানকে বলে, আম্মু আব্বুকে দেখো, সামলাও আব্বুকে।